আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের অনলাইন ক্লাসে সবাইকে আহ্বান জানাচ্ছি। আমি ফয়জুস সালেহীন। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়কে এই করোনাকালীন সময়ে সরকারি কলেজসমূহকে যে অনলাইন ক্লাস নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, তার ফলে ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে বলে আমি আশা করি। এছাড়াও আমি ধন্যবাদ জানাতে চাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে, কারণ সরকারি কলেজ সমূহের শিক্ষকদের অনলাইন ক্লাস দেখে যে বাংলাদেশের সকল জেলার ছাত্রছাত্রীরা যে পরিমাণ উপকৃত হবে, তার ফলে তাদের এই করোনাকালীন সময়ে যে পড়াশোনার ঘাটতি আছে সেটাকে তারা মেক আপ করতে পারবে। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই অধ্যক্ষ প্রফেসর সুভাষ চন্দ্র হীরা স্যারের প্রতি এই অনলাইন ক্লাস গ্রহণে আমাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। আজকে আমার ক্লাসের বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য এই ক্লাস কন্টেন্ট তৈরি করা হয়েছে। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা বিষয়ে আজকে আমি আলোকপাত করব। আজকের পাঠের মূল বিষয় হচ্ছে আপেক্ষিকতা তত্ত্ব। একে অপর ভাষায় বলে থিওরি অফ রিলেটিভিটি। আমরা থিওরি অফ রিলেটিভিটি বলতে কি বুঝি? আমরা সবাই মোটামুটি যারা বিজ্ঞানের বা বাণিজ্যের বা অন্য বিষয়ের মানবিকের ছাত্রছাত্রী, সবাই একটি সমীকরণ সম্বন্ধে আমাদের সবাই পরিচিত। সেটি হচ্ছে E = mc², এবং আমরা বিজ্ঞানী আইনস্টাইনের নাম সবাই জানি। তো আপেক্ষিকতা তত্ত্বটি বা থিওরি অফ রিলেটিভিটি বিজ্ঞানী আইনস্টাইন প্রদান করেন, এবং সেই তত্ত্ব থেকে আমরা এই সমীকরণটি পাই। তো আমি এখন প্রথমেই বলতে চাচ্ছি যে কেন আমরা এই আপেক্ষিকতা তত্ত্ব পাঠ করব, তার গুরুত্ব অনুধাবন করানোর চেষ্টা করছি। আপেক্ষিকতা তত্ত্বকে অনেক সহজভাবে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা অনেক কিছুই বিজ্ঞানের অনেক রহস্য সম্বন্ধে অনুধাবন করতে পারবো। আমরা প্রধানত নিউটনিয়ান ফিজিক্স বা নিউটনিয়ান পদার্থবিদ্যা যেটা আমরা বুঝি, সেই সম্বন্ধে আমাদের সাধারণ ধারণা থাকে, কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন আপেক্ষিকতা তত্ত্ব দিয়ে আমাদেরকে বিজ্ঞানের অনেক রহস্যের সমাধান করে দিয়েছেন। এছাড়া এই আপেক্ষিকতা তত্ত্ব ব্যবহার করে বিভিন্ন কালজয়ী সৃষ্টি সম্ভব হয়েছে বিজ্ঞানের। এর মধ্যে একটি হচ্ছে পারমাণবিক শক্তি। আমরা জানি যে বিজ্ঞানের অপব্যবহারও আছে, ব্যবহারও আছে। তো আপেক্ষিকতা তত্ত্ব ব্যবহার করে আমরা যে ভরকে যে শক্তিতে রূপান্তর করা যায়, তার মাধ্যমে 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার মাধ্যমে অসংখ্য মানুষকে হত্যা করা হয়। তো এই আপেক্ষিকতার এই শক্তির রূপান্তর, অর্থাৎ ভরকে শক্তিতে রূপান্তর করার এই সূত্র যদি আমরা না জানতাম, তাহলে এত বড় ধ্বংসলীলা হয়তো পৃথিবীকে দেখতে হতো না। কিন্তু আমি যেরকম বলেছি যে এর প্রত্যেকটি আবিষ্কারের যেমন খারাপ দিক আছে, সেই হিসাবে সে তার থেকে বেশি ভালো কাজে সেটি ব্যবহার করা যায়। নির্ভর করছে যে আমরা কোন কাজে সেটিকে ব্যবহার করব, আমরা কি ভালো কাজে ব্যবহার করব নাকি খারাপ কাজে ব্যবহার করব। আমরা সবাই জানি বাংলাদেশের পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। তো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে পারমাণবিক শক্তি ব্যবহার করে যে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি, সেটাও অ্যাকচুয়ালি সেই আপেক্ষিকতা তত্ত্বের ভরকে শক্তিতে রূপান্তর করার যে সূত্র আছে, সেই সূত্রের ব্যবহার করেই এই কার্যক্রম করা হয়েছে। তো আমরা বুঝতে পারলাম যে এই আপেক্ষিকতা তত্ত্ব ব্যবহার করে আমাদের অনেক উপকারও হয়। এই পারমাণবিক বিদ্যুৎ ব্যবহার করে আমরা আমাদের বিদ্যুতের ঘাটতি সমস্যা দূর করতে সক্ষম হব। তো অতএব আমরা যদি আজকের লেকচারটি ভালো করে অনুধাবন করতে পারি,
তাহলে আমরা বলতে পারবো যে আপেক্ষিকতা তত্ত্ব সম্বন্ধে এবং এই সংক্রান্ত যত ব্যবহার আছে তার সম্বন্ধে আমরা ভালোভাবে জানি। আজকের পাঠে আমরা শিখতে পারবো প্রসঙ্গ কাঠামো কি তা জানতে পারবো, সময়, দৈর্ঘ্য ও ভরের আপেক্ষিকতা কি তা ব্যাখ্যা করতে পারবো এবং আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ ব্যাখ্যা করতে পারবো। তো প্রথমে আমরা দেখি আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব কি জিনিস। আমি আগেও বলেছি যে এই আপেক্ষিকতার তত্ত্ব বা থিওরি অফ রিলেটিভিটি প্রদান করেছেন বিজ্ঞানী আইনস্টাইন। তিনি দুটি তত্ত্ব প্রকাশ করেছেন, একটি হচ্ছে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব, আরেকটি হচ্ছে আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। এই লেকচারে আমি আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব নিয়ে আলোকপাত করব। পরবর্তীতে সুযোগ হলে আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি নিয়ে আলাপ করা যাবে, কিন্তু এই পর্যায়ে আমি স্পেসিফিক থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইনের এই তত্ত্বটি নিয়ে আলোচনা করব। আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের দুটি সাধারণ সূত্র আছে। প্রথমটি হচ্ছে যে আমরা যত সূত্র পদার্থবিজ্ঞানে ব্যবহার করি তার সকল জায়গায় একই, এবং দ্বিতীয় সূত্রটি হচ্ছে আলোর গতিবেগ সব জায়গায় এক। আমরা এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আলোর গতিবেগ সব জায়গায় এক এবং কোন বস্তুর বেগ কখনোই আলোর বেগের থেকে বেশি হতে পারে না। কোন বস্তুর বেগ সর্বোচ্চ আলোর বেগের সমানও কখনো হতে পারে না। অবশ্যই একটি বস্তুর বেগ আলোর বেগের থেকে কম হবে। কোন বস্তুর সর্বোচ্চ বেগও আলোর বেগের সমান কখনোই হয় না। এটি আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্বের দ্বিতীয় সূত্র। অর্থাৎ পৃথিবীতে যত বেগ আছে তার সর্বোচ্চ গতিবেগ হচ্ছে আলো, এর থেকে বেশি বেগ সম্ভব না। আমরা সাধারণত আলোর যে বেগ ব্যবহার করি সেটা হচ্ছে 3 × 10⁸ বা 30 কোটি মিটার পার সেকেন্ড। এটি হচ্ছে সর্বোচ্চ বেগ। পৃথিবীতে কোনো কিছু আর নেই যার বেগ আলোর গতিবেগের থেকে বেশি। আইনস্টাইন এটাই বোঝাতে চেয়েছেন যে আলোর বেগই হচ্ছে সর্বোচ্চ বেগ। আমরা যতই চেষ্টা করি না কেন কোনোভাবেই আলোকে তার গতিবেগ থেকে দ্রুত পাঠাতে পারবো না। এর অর্থ সৃষ্টি জগতে একটি চরম বেগ রয়েছে যার থেকে বেশি হওয়া সম্ভব না। এই বেগটি পেতে পারে শুধুমাত্র আলো, যার কোনো ভর নেই। যে বস্তুর ভর আছে আমরা যতই চেষ্টা করি না কেন কখনোই তার গতিবেগ আলোর বেগের সমান করতে পারবো না। আলোর বেগ যদি আমি সূক্ষ্মভাবে মাপি তার পরিমাণ হচ্ছে 29,97,92,458 মিটার পার সেকেন্ড। তবে আলোর বেগটি নির্ভর করে কোন মাধ্যমের ভিতরে দিয়ে যাচ্ছে তার উপরে। যদি কাচের মধ্যে দিয়ে যায় তাহলে আলোর বেগ কমে যায় এবং সেটা হয়ে যায় 2.07 × 10⁸ মিটার পার সেকেন্ড। কোন মাধ্যমের উপর আলো যায় সেটি একটি সম্পূর্ণ ভিন্ন ব্যাপার, তার সাথে আপেক্ষিকতার কোনো সম্পর্ক নেই। থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী আলোর বেগ হচ্ছে সর্বোচ্চ বেগ। আলো এই বেগে যায় এবং কোনোভাবেই এর বেগ বাড়ানো তো সম্ভবই নয়, কমানো সম্ভব নয়। সুইজারল্যান্ডের একটি ল্যাবরেটরিতে এক ধরনের কণা আবিষ্কার হয়েছিল যার গতিবেগ আলোর বেগের কাছাকাছি পৌঁছায়, কিন্তু কখনোই তা আলোর বেগের থেকে বেশি হতে পারে না। প্রচন্ড শক্তি প্রয়োগ করে ইলেকট্রনের গতিবেগ আলোর বেগের খুব কাছাকাছি যাওয়া সম্ভব হয়েছে। সেটি আলোর বেগের খুব কাছাকাছি যায় কিন্তু কখনোই আলোর বেগের থেকে বেশি হয় না। আমরা যদি শক্তি বাড়াতে থাকি, কোনো ইলেকট্রনকে অধিক শক্তি প্রয়োগ করি, তো তার বেগ বাড়তে থাকবে
এবং দেখা গেছে ইলেকট্রনের বেগ 6 মেগাহার্টজ যদি আমরা দেই, তাহলে 6 মেগাহার্টজ বেগে সেটি আলোর বেগের 0.9999 সি পরিমাণ, অর্থাৎ আলোর বেগের কাছাকাছি পৌঁছায়, কিন্তু কখনোই আলোর বেগের থেকে বেশি বেগে সেই ইলেকট্রনকে পাঠানো সম্ভব না। তো আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে আসলে সেটি বোঝানো হয়েছে। আইনস্টাইনের আপেক্ষিকতার বিশেষ তত্ত্বে আরেকটি জিনিসের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, সেটি হচ্ছে প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম। আমরা এরপরে দেখছি, আমরা এখানে দুটি ছবি দেখছি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি কাঠামো যেখানে হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ আছে, এবং পরবর্তীতে দেখছি যে আরেকটি কাঠামো যেখানে এক্স প্রাইম, ওয়াই প্রাইম এবং জেড প্রাইম আছে। আমরা ভালো করে খেয়াল করলে এখানে আমরা মানে মাউসের কার্সরের দিকে খেয়াল করি, তো দেখা যাচ্ছে যে প্রথম কাঠামোর সাপেক্ষে দ্বিতীয় কাঠামোটি ভি সমবেগে যাচ্ছে। আবারও বলছি, প্রথম কাঠামোর সাপেক্ষে দ্বিতীয় কাঠামোটি ভি সমবেগে যাচ্ছে। আমরা ছবি দিকে ভালো করে খেয়াল করে সেটা দেখতে পারি যে প্রথম কাঠামোর সাপেক্ষে দ্বিতীয় কাঠামো ভি সমবেগে যাচ্ছে। তো যখন একটি বস্তু আরেকটি বস্তুর সাপেক্ষে কোনো বেগে গমন করে, তখন তার যেমন আমরা ধরি প্রথম কাঠামোর ক্ষেত্রে, প্রথম কাঠামোতে যদি আমরা কোনো বস্তুর দৈর্ঘ্য এবং তার সেই তার বেগ, তার সময় সবকিছু পরিমাপ করি, গতিশীল বস্তুর ক্ষেত্রে সেই পরিমাপটা ভিন্ন হবে। আমরা একটু পরে সেটা দেখতে পারবো যে কেন ভিন্ন হয়। অর্থাৎ কোন বস্তুর একটি রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে আরেকটা রেফারেন্স ফ্রেম যদি সমবেগে যায়, এই সম্পর্কটাকে বলে আপেক্ষিকতা। অর্থাৎ একটার সাপেক্ষে একটার অপেক্ষা আরেকটি বেগে যাচ্ছে। এক্ষেত্রে ত্বরণ কখনোই কাজ করবে না। যেমন প্রথম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোর কিন্তু ত্বরণ নেই, কিন্তু প্রথম প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোর কি রয়েছে? বেগ রয়েছে। প্রথম প্রসঙ্গ কাঠামোটি শূন্য বেগে আছে, অর্থাৎ সেই স্থির, কিন্তু দ্বিতীয় প্রসঙ্গ কাঠামোটি ভি সমবেগে যাচ্ছে। এই ক্ষেত্রে এই প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে আমরা আইনস্টাইনের বিশেষ তত্ত্ব ব্যবহার করে দেখব। কিন্তু যদি প্রথম কাঠামোর সাপেক্ষে দ্বিতীয় কাঠামোর ত্বরণ থাকতো, অর্থাৎ এখানে যদি অ্যাক্সিলারেশন থাকতো, ভি না হয় এ হতো, অর্থাৎ এই ক্ষেত্রে আমার যদি দ্বিতীয় কাঠামো প্রথম কাঠামোর সাপেক্ষে ত্বরণ হয়ে যেত, তাহলে আইনস্টাইনের বিশেষ তত্ত্ব এই ক্ষেত্রে কাজ করবে না। এটা মনে রাখতে হবে যে আইনস্টাইনের বিশেষ তত্ত্ব তখনই কাজ করবে যখন একটি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে আরেকটি প্রসঙ্গ কাঠামো সমবেগে যেতে থাকবে। যখন একটি প্রসঙ্গ কাঠামো থেকে আরেকটি প্রসঙ্গ কাঠামো সমত্বরণে যাবে, তখন আইনস্টাইনের বিশেষ তত্ত্ব দিয়ে আমরা কোনো কিছু ব্যবহার করতে পারবো না। তখন আইনস্টাইনের সাধারণ তত্ত্ব অর্থাৎ জেনারেল থিওরি অফ রিলেটিভিটি থিওরিতে ব্যবহার করতে হবে। তো আমরা পরবর্তীকালে আরো বিশদ এই বিষয়ে দেখব। এই পর্যায়ে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখবো, সেটি হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা বা দৈর্ঘ্য সংকোচন। আমরা স্লাইডের দিকে তাকালে দেখতে পারি, যেখানে লেখা আছে কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল বস্তুর দৈর্ঘ্য ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় ওই একই বস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট হয়। এই প্রভাবকে দৈর্ঘ্য সংকোচন বলে। এটাকে আমরা অনেকভাবে ব্যাখ্যা করতে পারি। যে ধরি একজন স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, আরেকজন একটি গতিশীল গাড়ির মধ্যে দিয়ে গমন করছে, যে গাড়িটি সমবেগে চলমান। তো এই অবস্থায় আমি আবারও বলছি, একজন ব্যক্তি স্থির আছে, আরেকজন ব্যক্তি গতিশীল অবস্থায় যাচ্ছে। তো একই ব্যক্তি যদি স্থির অবস্থায় থাকতে ওই যে ব্যক্তি গতিশীল অবস্থায় যাচ্ছে গাড়ির মধ্যে দিয়ে, তার দৈর্ঘ্য বা সেই গাড়ির দৈর্ঘ্য সেটি যখন স্থির থাকবে, তার দৈর্ঘ্য যত হবে, যখন গতিশীল অবস্থায় থাকবে তখন তার দৈর্ঘ্য কিছুটা কম মনে হবে পর্যবেক্ষকের কাছে। বাস্তবে দৈর্ঘ্য কমে যায় না, এটা শুনতে একটু অদ্ভুত লাগলেও যে কিভাবে দৈর্ঘ্য কমে। একটি বস্তুর দৈর্ঘ্য আমরা তো একটি ফিতা দিয়ে, একটি মিটার দিয়ে আমরা মেপে দেখতে পারি যে গাড়িটির দৈর্ঘ্য প্রথমেও যা ছিল পরেও তাই ছিল। কিন্তু এক্ষেত্রে বিষয়টি হচ্ছে অন্যরকম, যে গাড়িটি যদি প্রথমে স্থির যদি থাকে, তখন পর্যবেক্ষকের কাছে তার দৈর্ঘ্য যত লাগবে বা তার কাছে যত মনে হবে, যখন সেটি গতিশীল অবস্থায় থাকবে তখন পর্যবেক্ষকের কাছে সেই গাড়িটিকে ছোট মনে হবে। যেমন এখানে আমরা এই সমীকরণটির দিকে তাকাই, স্লাইডে দেখি যে আমরা
এখানে L সমান সমান L নট ইন্টু √1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটি হচ্ছে আইনস্টাইনের বিশেষ থিওরি থেকে আমরা যেই দৈর্ঘ্য সংকোচনের ধারণা পাই, বা লরেঞ্জ রূপান্তর থেকে আমরা যে দৈর্ঘ্য সংকোচনের ধারণা পাই, তা থেকে আমি এই সমীকরণটা আমরা আনতে পারি যে কোনো কিছুর দৈর্ঘ্য যখন সে গতিশীল অবস্থায় থাকে তার দৈর্ঘ্য সংকুচিত হয়, মানে সংকুচিত হয়েছে বলে মনে হয়। এখন বলবেন যে কিভাবে, তোমরা বলতে পারো যে কিভাবে আমরা এটা বুঝবো, যে আমরা তো সচরাচর একটি গাড়িকে গতিশীল অবস্থায় দেখলেও আমাদের এটার দৈর্ঘ্য যা স্থির অবস্থায় দেখলেও দৈর্ঘ্য তাই মনে হয়। হ্যাঁ, তাই মনে হবে, কারণ হচ্ছে কোনো বস্তুকে যদি, যেমন গাড়িটিকে যদি আলোর বেগে বা আলোর বেগের কাছাকাছি, আলোর বেগে তো সম্ভব না, কিন্তু আলোর বেগের কাছাকাছি যদি গাড়িটিকে আমরা মুভ করাতে পারতাম, অর্থাৎ গাড়িটি যদি আলোর বেগের কাছাকাছি বেগে চলতো, তখন পর্যবেক্ষকের কাছে মনে হতো যে গাড়িটি অনেক সংকুচিত হয়েছে, তখন এটি অনুধাবন করা যেত। কিন্তু আমরা সচরাচর খুব কম বেগে রাস্তাঘাটে গাড়ি চলে, খুব কোনো বস্তু খুব কম বেগে চলে, ফলে এর দৈর্ঘ্য সংকোচন আমরা খালি চোখে অনুধাবন করতে পারি না। কিন্তু যদি কোনো বস্তুকে সম্ভবত আলোর বেগের কাছাকাছি বেগে ছুড়ে ছোড়া, তাহলে দেখা যেত কি পরিমাণ দৈর্ঘ্য সংকুচিত হয়। যেমন যদি একটি গাড়ি 100 কিলোমিটার/আওয়ার বেগে চলে, তাহলে তার দৈর্ঘ্য 2 পিকোমিটার সংকুচিত হয়, যেটা খালি চোখে বা কোনোভাবেই পরিমাপের মাধ্যমে বোঝা সম্ভব না। কিন্তু যদি গাড়িটি কে আলোর বেগে ছোড়া যেত, যদি সেটাই আলোর বেগের কাছাকাছি বেগে, যেমন 0.99 ইন্টু 3 ইন্টু 10⁸ এই বেগে যদি গাড়িটিকে পাঠানো যেত, তাহলে দেখা যেত সেটি দৈর্ঘ্য সংকোচন হচ্ছে 7 ভাগ। এবং গাড়িটিকে যদি আরো বেশি বেগে, একদম আলোর খুব কাছাকাছি বেগে, যেমন 0.99999 সি বেগে পাঠানো যেত, তাহলে দেখা যেত গাড়ির সংকুচিত হয়েছে 700 গুণ, অর্থাৎ 700 ভাগ ছোট দেখা যেত। তাহলে সেটা বোঝা যাচ্ছে যে আলোর বেগ যদি খুব কম হয়, তাহলে আমরা কি দেখতাম, যদি আলোর বেগে কোনো বস্তুকে ছুটা যেত, তাহলে সকল বস্তু আলোর বেগে যেত, তখন কি হতো, আমাদের সবকিছু চ্যাপ্টা লাগতো, গাড়ি ছোট হয়ে আসতো, বাস ছোট হয়ে আসতো। গতিশীল একটি বস্তু সংকুচিত হয় তার গতির দিকে, সামনে বা যেটি পিছনে যাচ্ছে সেটি সংকুচিত হয় সামনে বা পিছনে, উচ্চতার কোনো পরিবর্তন হয় না। আর যেটি উপরের দিকে যাচ্ছে সেটা সংকুচিত হয় উপরের দিকে, সামনে পিছনে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ দৈর্ঘ্য সংকোচনটা অনুভব করব গতিবেগের দিকে। আমরা জানি একটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটি জিনিস থাকে। তো আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার ক্ষেত্রে যদি দেখা যায় গাড়িটি দৈর্ঘ্যের দিকে যাচ্ছে, তবে তার দৈর্ঘ্য সংকোচন হবে দৈর্ঘ্য বরাবর। যদি গাড়িটি উপরের দিকে যায়, তাহলে তার দৈর্ঘ্য সংকোচন হবে উপরের বরাবর। অর্থাৎ বোঝা যাচ্ছে গাড়িটিকে যদি আলোর বেগের কাছাকাছি বেগে ছোড়া যেত বা যাওয়া, গাড়িটি গমন করতো, তাহলে আমরা এর দৈর্ঘ্য সংকোচন লক্ষ্য করতে পারতাম। তাহলে এই থেকে আমরা বোঝা যায় যে একটি বস্তুকে যদি আলোর বেগে ছোড়া যায়, তাহলে সেটি এই আলোর বেগের কাছাকাছি বেগে ছোড়া যায়, তাহলে সেটি এই সমীকরণ সমর্থন করে। এই সমীকরণে আমরা কি দেখতে পারি, এল হচ্ছে গতিশীল অবস্থায় বস্তুটির দৈর্ঘ্য, এল নট হচ্ছে স্থির অবস্থায় বস্তুটির দৈর্ঘ্য, ভি হচ্ছে বস্তুটির বেগ, এবং সি হচ্ছে আলোর বেগ। অর্থাৎ ভি যদি সি এর খুব কাছাকাছি হয়, তাহলে আমরা দেখব এই সমীকরণটা কিভাবে কাজ করে, খুব ভালোভাবে অনুধাবন করতে পারবো। আর যদি ভি এবং সি থেকে অনেক অনেক ছোট হয়, তাহলে দৈর্ঘ্য সংকোচন হবে, অনুভূত হবে যে দৈর্ঘ্য সংকুচিত হয়েছে, কিন্তু সেটি পরিমাপ করা খুব সহজতর নয়। এ পর্যায়ে আমরা আরো একটি মজার নিয়ম দেখতে পাবো, সেটি হচ্ছে সময়ের আপেক্ষিকতা বা কাল দীর্ঘায়ন। আমরা স্লাইডের দিকে লক্ষ্য করি, কোন পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় সংঘটিত দুটি ঘটনার মধ্যবর্তী কাল ব্যবধান ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় সংঘটিত
ওই একই ঘটনাদ্বয়ের মধ্যবর্তী কাল ব্যবধানের থেকে বেশি হয়, এই প্রভাবকে কাল দীর্ঘায়ন বলে। এটাকে আরো সহজভাবে ব্যাখ্যা করা যায়, আমরা সমীকরণটির দিকে তাকাই। টি সমান সমান টি নট বাই √1 - v²/c²। এক্ষেত্রে ভি হচ্ছে বস্তুটির বেগ, চলমান বস্তুটির বেগ, সি হচ্ছে আলোর বেগ। আচ্ছা, এখন কথা হচ্ছে টি এবং টি নট কি সেটি আমাদের জানতে হবে। এখন টি এবং টি নট কি? টি হচ্ছে যাকে গতিশীল অবস্থায় মাপা হয়েছে। টি হচ্ছে একটা ঘটনার মধ্যবর্তী সময় যেটা গতিশীল অবস্থায় মাপা হয়েছে, এবং টি নট হচ্ছে একটি ঘটনার সময় যেটি স্থির অবস্থায় মাপা হয়েছে, নিশ্চল অবস্থায় মাপা হয়েছে। আবারও বলছি, টি হচ্ছে গতিশীল অবস্থায় যে সময়টা মাপা হয়, গতিশীল অবস্থার সময়, আর টি নট হচ্ছে স্থির অবস্থার সময়। তো এখানে সমীকরণে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় টি এর মান সবসময় টি নট থেকে বড় হবে। টি এর মান সবসময় টি নট থেকে বড় হবে। সমীকরণ থেকেই বোঝা যাচ্ছে যে গতিশীল অবস্থায় যদি কোনো সময় গতিশীল অবস্থার সময় পরিমাপ করা হয়, স্থির অবস্থার সময় থেকে সবসময়ই বেশি হবে। অর্থাৎ সময় কখনোই শাশ্বত নয়। আমরা যদি বলি সময় শাশ্বত, তাহলে সেটি ঠিক না, সময়ও পরিবর্তিত হয়। নিশ্চল অবস্থায় যদি ঘটনার সময় পরিমাপ করা হয়, তা গতিশীল অবস্থার থেকে সময়ের থেকে কম হবে, ছোট হবে। অর্থাৎ গতিশীল অবস্থায় কালের দীর্ঘায়িত হয়, অর্থাৎ দীর্ঘায়ন হয়। এর জন্য সময়ের আপেক্ষিকতাকে কাল দীর্ঘায়ন বলে অভিহিত করা হয়েছে। এখন যদি দেখা যায় সমীকরণে আমরা যদি এই যে বেগের কথা বলা হয়েছে, এই বেগকে যদি বস্তুটিকে আলোর বেগে, অর্থাৎ যে গতিশীল বস্তুর কাল আমরা বা সময় আমরা মাপবো, পরিমাপ করব, এই সমীকরণের দিকে আমরা তাকালে দেখতে পাই যে বোঝাই যাচ্ছে যে গতিশীল অবস্থায় যে থাকবে তার অতিক্রান্ত সময় নিশ্চল অবস্থায় অতিক্রান্ত সময় থেকে বেশি হবে। এখন সেই বস্তুটিকে যদি বা কোনো একটি ব্যক্তিকে একটা রকেটে করে যদি পাঠিয়ে দেওয়া হয় যার বেগ আলোর বেগের কাছাকাছি, তাহলে কি হবে? যদি রকেটে সেই ব্যক্তি 10 বছর কাটিয়ে দেয় এবং তার একজন বন্ধু পৃথিবীতে থাকে এবং সে একটি রকেটে চড়ে তার সেই বন্ধুটি 10 বছর কাটিয়ে দেয়, তাহলে সেই রকেটে যে বন্ধু গিয়েছিল তার কাছে সময়টিকে মনে হবে 10 বছরই, কিন্তু যে ব্যক্তি পৃথিবীতে ছিল তার জীবনের অতিক্রান্ত সময় হয়ে যাবে 70 বছর। অর্থাৎ যে ব্যক্তি স্থির আছে তার ঘড়িটি চলবে দ্রুত, আর যে চলমান আছে তার ঘড়িটি চলবে ধীরে। যদি এটি বিশ্বাস করতে কষ্ট হয়, কিন্তু এটি সত্যি, যে গতিশীল রয়েছে তার ঘড়িটি চলবে ধীরে, ফলে তার কালের দীর্ঘায়ন হবে, তার সময় বেশি বলে মনে হবে। আর যে বস্তু স্থির রয়েছে তার ঘড়িটি চলবে দ্রুত, এবং তার ফলে তার কাছে সময় অনেক দ্রুত চলে গেছে বলে মনে হবে। এটিকে আমরা একটি বাস্তব ঘটনার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। যেমন মহাকাশ থেকে শক্তিশালী কসমিক রে যখন বায়ুমণ্ডলের উপর আঘাত করে, তখন সেখানে মিওন নামে এক ধরনের কণা তৈরি হয়। মিওন নামে একটা কণা তৈরি হয়, যে কণার আয়ু হচ্ছে 2.2 মাইক্রোসেকেন্ড। এখন মিওন যদি আলোর বেগের কাছাকাছি গতিবেগ পৃথিবীতে আসতে শুরু করে, তাহলে আয়ু থাকাকালীন সে আসতে পারবে 660 মিটার। অর্থাৎ 1 কিলোমিটার থেকেও কম দূরত্বে আসার পরে মিওন গুলা ধ্বংস হয়ে যাবে, ফলে পৃথিবীতে কেউ মিওন দেখতে পারবে না। কিন্তু বাস্তব বিষয় হচ্ছে আমরা পৃথিবীতে মিওন দেখতে পাই। তাহলে কেন এরকম হয়? আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি মাধ্যমে এর ঘটনার ব্যাখ্যা দেওয়া যায়। মিওনের আয়ু নিয়ে এই রহস্যের সমাধান করা যায়। তার আয়ুকাল 2.2 মাইক্রোসেকেন্ডই থাকে, কিন্তু সেটা যখন বায়ুমণ্ডলের উপর তৈরি হয়, তারপর সে আলো মাত্র 2.2 মাইক্রোসেকেন্ড বেঁচে থাকে। তার গতিবেগ হচ্ছে প্রায় আলোর বেগের কাছাকাছি।
মিয়ন তার হিসাবে মাত্র এত 2.2 মাইক্রোসেকেন্ডই বেঁচে থাকে, কিন্তু যেহেতু তার বেগ আলোর বেগের কাছাকাছি, তার কাছে মনে হয় তার হিসাবে সে বেঁচে আছে হচ্ছে, অর্থাৎ আমাদের হিসাবে সে বেঁচে থাকে হচ্ছে 63 মাইক্রোসেকেন্ড, প্রায় 30 গুণ বেশি। অর্থাৎ আমি আগেও বলেছি যে কালের দীর্ঘায়ন হয়, অর্থাৎ সে বেশি গুণ বেঁচে থাকে। তাহলে অতএব এটা বলা যায়, যেমন যদি আমরা একটা রকেটকে আকাশে ছুড়ি, তাহলে সে 15 কিলোমিটার পার সেকেন্ড বেগে উপরে ওঠে, ফলে তার কালের দীর্ঘায়ন হয় মাত্র 20 মাইক্রোসেকেন্ড। কিন্তু যদি তাকে আলোর বেগে পাঠানো যেত, কোনো বস্তুকে যদি আলোর বেগে পাঠানো যায়, তাহলে তার অতিক্রান্ত সময় সঠিক সময়ের থেকেও 700 গুণ বেশি হবে। তার মানে তার কালের দীর্ঘায়ন হবে 700 গুণ। তো এই জিনিসের বাস্তব ভাবেও প্রমাণ করা গিয়েছে। আমরা নর্মাল ঘড়িতে এই বিষয়টিকে ব্যাখ্যা করতে পারবো না, কিন্তু অ্যাটমিক ক্লক নামে একটি ঘড়ি আছে, যেই ঘড়ি ব্যবহার করলে এই জিনিসটি সঠিকভাবে পরিমাপ করা যায়। যেমন 1977 সালে কয়েকজন বিজ্ঞানী মহাকাশ ঘুরে এসেছিলেন এবং তারা অ্যাটমিক ক্লক নিয়ে গিয়েছিলেন, এবং তারা লক্ষ্য করেছেন গতিশীল অবস্থায় তারা যে পরিমাণ অতিক্রান্ত সময় অতিক্রম করেছেন, তার থেকে অরিজিনাল সময় অর্থাৎ পৃথিবীতে যে ঘড়ি চলেছিল তার সময় ভিন্ন দেখায়, অর্থাৎ তাদের সময় থেকে পৃথিবীর সময় ভিন্ন দেখায়। অতএব বোঝা যাচ্ছে যে এই কালের দীর্ঘায়ন এটি একটি বাস্তব ঘটনা। সেটি বুঝতে হলে আলোর বেগে উড্ডয়ন করতে হবে, আলোর বেগে কোনো কিছুকে ছুটতে হবে। আর নর্মাল ক্ষেত্রে, সাধারণ ক্ষেত্রে, যে বস্তু স্বাভাবিক কম বেগে গতিশীল, তার ক্ষেত্রে কালের দীর্ঘায়ন বা দৈর্ঘ্য সংকোচন অনুধাবন করা সহজ না বা পরিমাপ করা সহজ না। কিন্তু যেই বস্তু আলোর বেগে গতিশীল বা আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল, তার ক্ষেত্রে কালের দীর্ঘায়ন এবং দৈর্ঘ্য সংকোচন খুব সঠিকভাবে পরিমাপ করা সম্ভব হয়। আমরা এ পর্যন্ত যে দুটি সূত্র শিখেছি, একটি হচ্ছে দৈর্ঘ্য সংকোচন এবং দ্বিতীয়টি হচ্ছে কাল দীর্ঘায়ন। এই দুটি সূত্রই খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার্থীদের বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানে এই দুটি সূত্র ব্যবহার করা যাবে। এই গাণিতিক সমস্যাগুলো আমাদের এইচএসসি পরীক্ষায় এবং সেই সাথে বিভিন্ন ভর্তি পরীক্ষায় এই সংক্রান্ত সমস্যা আসে এবং তার সমাধান করতে হয়। অতএব এই সূত্রগুলো ভালো করে অনুধাবন না করলে পরীক্ষার্থীদের পক্ষে ভালো ফলাফল করা সম্ভবপর হবে না। তো আমি আশা করছি ছাত্রছাত্রীরা খুব গুরুত্ব সহকারে এই দুটি সূত্র বিষয়ে নজর দিবে। এবং আরেকটা কথা বলে রাখি, এই দুটি সূত্রকে অ্যাকচুয়ালি যদিও আইনস্টাইনের সূত্র থেকে এসেছে, অর্থাৎ আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি দিয়ে এই দুটি সূত্রকে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু এই দুটি সূত্রকে বলা হয় লরেঞ্জ রূপান্তর। আবারও বলছি, এই দুটি সূত্রকে বলা হয় লরেঞ্জ রূপান্তর। কেন লরেঞ্জ রূপান্তর বলা হয়? এটাকে আইনস্টাইনের রূপান্তর বা আইনস্টাইনের সূত্র না বলে কেন লরেঞ্জ রূপান্তর বলা হয়? কারণ এই দুটি সূত্র প্রথমে দিয়েছিলেন বিজ্ঞানী লরেঞ্জ, তার উপর সম্মান রেখে এই জিনিসটা বলা হয়। যদিও তিনি যখন সূত্র দুটি প্রদান করেছিলেন, তখনও তিনি এই দৈর্ঘ্য সংকোচন বা কাল দীর্ঘায়ন সম্বন্ধে তার কোনো বিশদ ধারণা বা এই সম্বন্ধে তার সম্যক জ্ঞান ছিল না। ফলে তিনি যে শুধুমাত্রই সূত্রগুলো প্রদান করেছিলেন, যে সূত্র দিয়ে পরবর্তীকালে বিজ্ঞানী আইনস্টাইন এইগুলোর ব্যাখ্যা দিয়েছেন এবং বাস্তবতার সাথে, বাস্তব ঘটনার সাথে তার মিল করেছিলেন। তবুও সম্মানের সহিত তাকে এই সূত্রগুলোকে লরেঞ্জ রূপান্তরের সূত্র থেকে এসেছে বলে বলা হয়। আরেকটা জিনিস উল্লেখ করা খুবই জরুরি যে এই দৈর্ঘ্য সংকোচন এবং কাল দীর্ঘায়ন, এই যে আমরা এই পর্যন্ত যে দুটি জিনিস বললাম, দৈর্ঘ্য সংকোচন এবং কাল দীর্ঘায়ন, তারা পরস্পর সম্পর্কযুক্ত এবং একটি ছাড়া আরেকটি হিসাব করা যাবে না। অর্থাৎ যখন কোনো ঘটনায় কালের দীর্ঘায়ন হবে, সাথে সাথে তার দৈর্ঘ্য সংকোচন হবে, একই সাথে দুইটি ঘটে, যুগপৎ ঘটে। তাই আমরা একটি টার্ম ব্যবহার করি স্পেস টাইম। স্পেস অর্থাৎ মানে আমার দৈর্ঘ্য, টাইম মানে সময়। তো সেই স্পেস টাইম টার্মটি ব্যবহার করা হয় এটি বোঝানোর জন্য যে কাল দীর্ঘায়ন এবং দৈর্ঘ্য সংকোচন এই দুইটি সমানভাবে, অর্থাৎ কোনো বস্তুর ক্ষেত্রে, গতিশীল বস্তুর ক্ষেত্রে, সে যদি আলোর বেগের কাছাকাছি যায়, তাহলে তার দৈর্ঘ্য সংকোচন যেমন সহজভাবে বোঝা যাবে, সাথে সাথে তার কালের দীর্ঘায়নও ঘটবে। এই জন্য আমরা স্পেস টার্ম কথাটি ব্যবহার করব এই ক্ষেত্রে। এ পর্যায়ে আমরা আরো একটি বিষয়ে নিয়ে শিখবো, সেটি হচ্ছে
ভরের আপেক্ষিকতা বা ভর বৃদ্ধি। আমরা সাইডে দেখতে পাচ্ছি যে বস্তুর চলমান বা গতিশীল ভর ও নিশ্চল ভর সমান নয়। বস্তুর বেগ বৃদ্ধির সাথে সাথে এর ভর বৃদ্ধি পায়। আমরা এখানে সমীকরণটি দেখি, m সমান সমান m নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই m হচ্ছে বস্তুটি যখন গতিশীল থাকে তখন তার ভর, m নট হচ্ছে নিশ্চল ভর অর্থাৎ বস্তুটি যখন স্থির থাকে তখন তার ভর, ভি হচ্ছে বস্তুটির বেগ এবং সি হচ্ছে আলোর বেগ। তো এই ক্ষেত্রে আমি আবারও খেয়াল করি যে যদি আমাদের বস্তুটি, যে বস্তুটিকে আমরা নিক্ষেপ করছি, যে বস্তুটি গতিশীল, সেই বস্তুটি যখন স্থির ছিল তার ভর ছিল m নট, যখন গতিশীল ছিল ভর ছিল m। সমীকরণ থেকে বোঝাই যাচ্ছে যখন বস্তুটির ভর m ছিল, m নট ছিল, বস্তু যখন গতিশীল হয়ে গেল তখন তার ভর হয়ে গেল m, অর্থাৎ বস্তুটির ভর বেড়ে যাচ্ছে। অর্থাৎ গতিশীল ভর সবসময় নিশ্চল ভরের থেকে বেশি। অর্থাৎ একটা বস্তুকে নিক্ষেপ করলে সে যদি আলোর বেগের কাছাকাছি নিক্ষেপ করা হয় তাহলে খুব সহজভাবেই এটি পরিলক্ষিত হয় যে বস্তুটির যে ভর তা পরিবর্তন হয়। ভর কোনোদিন শাশ্বত না, ভরেরও পরিবর্তন হয়। আমরা যে শক্তি নিত্যতার সূত্র পড়েছি সেখানে আমরা ভরের নিত্যতার সূত্র এক সময় ভরের নিত্যতার সূত্র, ভর সবসময় সমান, এরকম একটা ধারণা ছিল আইনস্টাইনের পূর্বে। এরকম একটা ধারণা ছিল যে ভর সবসময় সমান, কিন্তু এটি সত্যি নয়, ভর সবসময় সমান নয়, ভরেরও পরিবর্তন হয়, ভর নিত্য নয়। অর্থাৎ ভরের পরিবর্তন কিভাবে, ভর যখন আলোর বেগের কাছাকাছি বেগে নিক্ষেপ করা হয় তখন তার ভর অবশ্যই পরিবর্তন হয়, তার ভর বেড়ে যায়। এই সমীকরণ থেকে আমরা সেটি বুঝতে পারি ভর তখনই বেড়ে যাবে যখন তাকে আলোর বেগের কাছাকাছি বেগে নিক্ষেপ করা হয়। একেই বলা হয় ভরের আপেক্ষিকতা। তাহলে আমরা তিনটি জিনিস শিখলাম। কালের কি হয়, কাল দীর্ঘায়িত হয় অর্থাৎ সময় বৃদ্ধি পায় গতিশীল অবস্থায়। দৈর্ঘ্য সংকুচিত হয় অর্থাৎ গতিশীল অবস্থায় বস্তুটির দৈর্ঘ্য কম মনে হয়, এবং বস্তুটি যদি আলোর বেগের কাছাকাছি বেগে নিক্ষেপ করা হয় তাহলে বস্তুটির ভরও বৃদ্ধি পায়, ভর বেড়ে যায়। এই তিনটি সমীকরণের সমন্বয়ে আমাদের উদ্দীপক আসে এবং সেগুলো ব্যবহার করে পরীক্ষার্থীদের পরীক্ষায় আনসার করার লাগে, উত্তর করার লাগে। তো অবশ্যই তিনটি সূত্র সঠিকভাবে সফলতার সাথে ব্যবহার করতে যদি তারা পারে তাহলে যে এই চ্যাপ্টারের যে কোনো সমস্যার সমাধান তারা করতে পারবে। এবং আরেকটি বিষয় উল্লেখযোগ্য, এইচএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন আসে, প্রতি বছরই প্রশ্ন এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, এবং এখান থেকে যদি তারা এই তিনটি সূত্রকে খুব ভালোভাবে রপ্ত করতে পারে তাহলে এখান থেকে তারা এই 10 নম্বরের প্রশ্নের তারা উত্তর করতে পারবে এবং পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে। এই বিষয়টিকে আমরা একটু অন্যভাবে ব্যাখ্যা করতে পারি। যদি কোনো বস্তুর, আমরা জানি বল প্রয়োগ করলে তার ভর বেগের পরিবর্তন হয়, ভর এবং বেগ দুটির পরিবর্তন হয়। তো এখন বস্তুটি ধরলাম, একটি বস্তুর উপর আমি বল প্রয়োগ করেছি, তার বেগ, ভর যদি খুব অল্প হয় বা বেগের পরিবর্তন বেশি হবে, ফলে তার ভরের দিকে পরিমাণ পরিবর্তন হলে সেটা অনুধাবন করা যাবে, খুব ছোট হবে, খুব অল্প পরিবর্তন। এই জন্য আমরা নর্মালি নিউটনিয়ান ফিজিক্সে কখনোই ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে ভরটাকে স্থির রাখি এবং শুধু বেগের পরিবর্তনে আমরা হিসাব করি। আবারও বলছি, নর্মাল নিউটনিয়ান ফিজিক্সে আমরা ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে ভরকে স্থির রাখি, বলি যে ভর ফিক্সড, কিন্তু বেগের পরিবর্তন হয়। কিন্তু যখন আমরা বেগ যদি আলোর বেগের কাছাকাছি যায় তাহলে কিন্তু এর বেগ সর্বোচ্চ হয়ে গেল, তার বেগ আর বৃদ্ধি পাবে না। কোন বস্তুকে যদি এত বল, এত শক্তি প্রয়োগ করা হয়, এত বল প্রয়োগ করা হয়, সেই বস্তুটি যদি আলোর বেগের কাছাকাছি বেগ অর্জন করে ফেলে, ফলে তার আর বেগের পরিবর্তন সম্ভব না, তখন তার ভরের পরিবর্তন হবে। তখন ভরের পরিবর্তনটা খুব সহজে পরিমাপ করা যাবে। এবং দেখা যায় যদি আলোর বেগের কাছাকাছি বেগে কোনো বস্তুকে নিক্ষেপ করা যায় তার ভর প্রায় 700 গুণ বৃদ্ধি পায়, তার ভর 700 গুণ বৃদ্ধি পায়, তখন তাকে অনুধাবন করা যায়, তাকে পরিমাপ করা যায়, তাকে দেখা যায়, ফিল করা যায়। কিন্তু নরমালি যখন সাধারণ অবস্থায় আমরা যখন বেগ খুব কম থাকে তখন কোনোভাবেই ভরের পরিবর্তন পরিমাপ করা সম্ভব না, সে এতই ক্ষুদ্র হয় তাকে পরিমাপ করা সম্ভব না। কিন্তু সেই বস্তুটিকে যদি আলোর বেগে নিক্ষেপ করা যায়, আলোর বেগে তাকে নিক্ষেপ করা যাবে যার ভর হচ্ছে খুব অল্প হবে, তখন ভরের পরিবর্তন, যদি আলোর বেগে নিক্ষেপ করা যায় তখন ভরের অনেক পরিবর্তন হবে, তখন ভরের পরিবর্তন হবে, আমি বলেছি যে খুব কাছাকাছি যদি নিয়ে যাওয়া যায় সর্বোচ্চ পর্যায়ে তাহলে ভরের পরিবর্তন হবে প্রায় 700 গুণ।
এই পর্যায়ে আমরা একটি বিখ্যাত সূত্র শিখবো, সেটি হচ্ছে E is equal to mc স্কয়ার। আমরা সবাই এই সূত্র সম্বন্ধে জানি। যদি প্রশ্ন করা হয় যে একটি সূত্র, ফিজিক্সের সূত্র বলো, তাহলে সবাই অকপটে এই সূত্রটি বলে। এই সূত্রটি সব পর্যায়ের ছাত্রছাত্রী পরিচিত, E is equal to mc স্কয়ার। আজকে আমরা আসলে এই সূত্রটির গুরুত্ব অনুধাবন করব, আসলে এই সূত্রটি কি প্রকাশ করে। অ্যাকচুয়ালি এই সূত্রটি আইনস্টাইনের স্পেশাল রিলেটিভিটি তত্ত্ব থেকেই পাওয়া যায় এবং সেটি ভর শক্তি সম্পর্কেও প্রকাশ করে। অর্থাৎ শক্তিকে ভরে রূপান্তর করা যায় এবং ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। আমরা যদি সমীকরণটিকে লক্ষ্য করি, সেটি হচ্ছে, আরেকটা কথা বলে রাখি যে যদি ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন সময় ব্যবহারিক পরীক্ষার সময় বা বিভিন্ন সময় প্রশ্ন করা হয় যে তোমার বলো যে আইনস্টাইন কি কারণে নোবেল প্রাইজ পেয়েছিল, তারা শুধুমাত্র বলে E is equal to mc স্কয়ার। এই যে একটি ভুল তথ্য, যে কখনোই আইনস্টাইনকে এই সূত্রের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয়নি। তিনি আলোর ফটোতড়িৎক্রিয়া আবিষ্কারের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। তবে এই সূত্র আবিষ্কারের মাধ্যমে তিনি পদার্থবিজ্ঞানের অনেক দিনের যেই প্রচলন ছিল সবকিছুকে ভেঙে উনি নতুন ভাবে সবাইকে ভাবতে শিখিয়েছেন, সবকিছুকে গড়তে শিখিয়েছেন নতুন ভাবে। তো আমরা এই সূত্রটি দেখি, E is equal to mc স্কয়ার। এখানে E হচ্ছে এনার্জি, m হচ্ছে ভর, মাস, E হচ্ছে শক্তি, m হচ্ছে ভর, c হচ্ছে আলোর বেগ। তো এই সূত্র দিয়ে আমরা কি বুঝি? এই সূত্র দিয়ে আমরা বুঝি যে একটি বস্তুকে, অর্থাৎ তার ভর আছে, যার ভর আছে তাকে শক্তিতে রূপান্তর করা যায়। আবার একটা শক্তিকেও ভরে রূপান্তর করা যায়। অর্থাৎ এখানে যে বাম পাশে আছে শক্তি, ডান পাশে আছে ভর। এবং আলোর বেগ নির্দিষ্ট, আমি বলেছি আলোর বেগ সর্বোচ্চ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা ফিক্সড। কিন্তু এই দুইটা পরিবর্তনযোগ্য, অর্থাৎ শক্তিকে ভরে রূপান্তর করা যায় এবং ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। বাম পক্ষকে ডান পক্ষতে রূপান্তর করা যায়, ডান পক্ষকে বাম পক্ষে রূপান্তর করা যায়। কিভাবে করা যায়? আমি প্রথমেই এই লেকচারের প্রথমেই বলেছিলাম যে হিরোশিমা এবং নাগাসাকিতে যে পারমাণবিক বিপর্যয় হয়েছিল সেটি এই সূত্র ব্যবহার করে হয়েছে। অর্থাৎ আমরা ইউরেনিয়ামের ভরকে সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তর করে বোমা বানানো হয়েছে এবং সেই বোমা মেরে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। এবং পারমাণবিক চুল্লিতে যেসব বিদ্যুৎ উৎপাদন করে সেখানেও সেই ইউরেনিয়ামের ভরকেই বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়ে থাকে। অর্থাৎ এই শক্তি ব্যবহার করে আমরা ভরকে শক্তিতে রূপান্তর করতে পারি। আবার আমি এইমাত্র বলেছি শক্তিকে ভরে রূপান্তর করা সম্ভব। সেটা কিভাবে? যেমন একটা পরীক্ষার মাধ্যমে দেখা গেছে গামা রশ্মির কোনো ভর নাই। গামা রশ্মি একটা শক্তি, একটা আলোর শক্তি, সেটাকে ইলেকট্রন এবং পজিট্রনে রূপান্তর করা যায় যার ভর আছে, দুইটা কণিকা ইলেকট্রন এবং পজিট্রন। তো গামা রশ্মিকে যদি ইলেকট্রন এবং পজিট্রনে রূপান্তর করা যায়, অর্থাৎ শক্তিকে এখানে দুইটা ভর যুক্ত বস্তুতে রূপান্তর করা যাচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে শক্তিকে ভরে রূপান্তর করা যায় এবং ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, যেটা হচ্ছে ভর ও শক্তির নিত্যতার সূত্র। তো আজকের আমরা লেকচারে খুবই জটিল কিছু জিনিস সহজভাবে বোঝার চেষ্টা করলাম। আমি আবারও রিক্যাপ করছি। প্রথমে আমরা আইনস্টাইনের দুটি তত্ত্ব সম্বন্ধে জানলাম। একটি হচ্ছে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি, যেখানে একটা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, একটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির দুটি অংশ আছে। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে 2 নম্বর সূত্রটি, যেটিতে বলা হচ্ছে যে আলোর সর্বোচ্চ একটা গতিবেগ রয়েছে, এর থেকে কোনো কিছুর বেগ সম্ভব না এবং সেই বেগটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সর্বোচ্চ বেগ। এরপরে আমরা প্রসঙ্গ কাঠামো সম্বন্ধে জানলাম যে রেফারেন্স ফ্রেম থাকে কোনো বস্তুকে আপেক্ষিকতা বুঝতে হয়, যে আপেক্ষিকতা তত্ত্ব, আপেক্ষিক মানে কি, একটা বস্তু আরেকটা বস্তু সাপেক্ষে গতিশীল। যদি দুইজন বস্তু সমবেগে দুইটা বন্ধু সমবেগে দুইটা ট্রেনে যেতে থাকে, তখন দুইটি ট্রেনের বেগ যদি সমান হয়, তাহলে একটি ট্রেনের সাপেক্ষে আরেকটি ট্রেনের যে বন্ধু আছে তাদের দুজনকেই স্থির মনে হবে পৃথিবীতে যদি আর কিছু না থাকে। ধরলাম যে তুমি একটা ট্রেনে যাচ্ছ, পাশাপাশি ট্রেনে তোমার বন্ধু যাচ্ছে, পৃথিবীতে আর কিছু নেই, এই দুটো ট্রেনই আছে এবং দুইটা ট্রেনই সমবেগে যাচ্ছে, তখন একটা সাপেক্ষে আরেকটার বেগ হচ্ছে সেম, শূন্য। অর্থাৎ দুইজন বস্তুকে, তোমার বন্ধুকে তোমার সাপেক্ষে তোমার স্থির মনে হবে, তোমার বন্ধু তোমার সাপেক্ষে তোমার বন্ধুকে স্থির মনে হবে। কিন্তু তুমি যদি স্থির অবস্থায় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকো, তোমার বন্ধু যদি একটা বেগে চলতে থাকে, তাহলে সেই বন্ধুটি তোমার সাপেক্ষে গতিশীল। তো আমি এটাই বলছি, প্রসঙ্গ কাঠামোতে একটা কাঠামো সাপেক্ষে আরেকটা কাঠামো ভি সমবেগে গতিশীল থাকলে আমরা এটাকে রেফারেন্স ফ্রেম বলে, রেফারেন্স কাঠামো। এই কাঠামোর সাপেক্ষে সবকিছু আমাদের হিসাব করতে হবে। দ্বিতীয়ত আমি শিখিয়েছি যে দৈর্ঘ্য সংকোচন হয়, অর্থাৎ কোন বস্তু যদি আলোর বেগের কাছাকাছি বেগে যায় তাহলে তার দৈর্ঘ্য সংকুচিত হয়েছে বলে মনে হয়,
তত দীর্ঘ সংকোচন হয় এবং সেই গতিশীল বস্তুটির কাল দীর্ঘায়ন হয়, অর্থাৎ সময় বেশি। কোনো ঘটনা যদি ঘটে গতিশীল অবস্থায়, স্থির অবস্থায় ঘটার থেকে বেশি সময় ঘটেছে বলে মনে হয়। এবং আবার বলেছি যে গতিশীল বস্তুর ভর স্থির বস্তু থেকে অনেক গুণ বেশি হয় যদি সেই বস্তুটি প্রায় আলোর বেগের কাছাকাছি বেগে যায়। এবং আমরা সর্বশেষে ভর শক্তির যেই রূপান্তর, অর্থাৎ শক্তিকে ভরে রূপান্তর করা যায় এবং ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, এই সূত্রের মাধ্যমে E=mc², সেই সূত্র সম্বন্ধে আমরা ধারণা লাভ করেছি। তো আমি আশা করছি যে তোমরা এই চ্যাপ্টারটি খুব ভালো করে পড়বে এবং পড়লে তোমরা আরো বিশদভাবে অনেক কিছু জানতে পারবে এবং এটা সম্পর্কিত যত ধরনের গাণিতিক সমস্যা আছে এই সমীকরণগুলো ব্যবহার করে সকল গাণিতিক সমস্যা তোমরা সমাধান করতে সক্ষম হবে। তো আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো বাসায় করে রাখবে এবং পরবর্তীকালে সম্ভব হলে তোমাদের সেগুলো সমাধান করে দেওয়া হবে। আপেক্ষিকতা তত্ত্ব বলতে কি বুঝো, আপেক্ষিকতা তত্ত্বের স্বীকার্য দুটি লেখো এবং আপেক্ষিকতা তত্ত্বের সাথে ভর শক্তির সম্পর্ক নির্ণয় করো। তোমাদের পাঠ্য বইতেই এই সবকিছুর উত্তর তোমরা খুঁজে পাবে। শুধু এই বাড়ির কাজ নয়, আরো যত বইয়ের খুঁটিনাটি যত অঙ্ক আছে, ম্যাথ আছে, যত সূত্র আছে, সবকিছু তোমরা আত্মস্থ করবে। যদি করতে পারো তাহলে খুব সহজেই তোমরা তোমাদের সাফল্যে অর্জন করতে পারবে। তোমাদের জন্য শুভ কামনা রইল। আমি আমার লেকচার এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।